রাজস্ব ভাগাভাগির বিরোধে আটকে রয়েছে বিমানবন্দরের থার্ড টার্মিনালের মোবাইল নেটওয়ার্ক। মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চায় অপারেটররা। কোণঠাসা বাংলাদেশের শ্রমবাজার, 10 মাসে 64,000 কর্মী ফিরেছে দেশে। সরকারের উদ্যোগ না থাকায় কমেনি মানব পাচার। এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা তালিকায় ভারতীয় রুপি, ডলারের বিপরীতে রেকর্ড দরপতন, চাপ বাড়ছে দেশটির অর্থনীতিতে। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। মোবাইল অপারেটর আর বেবি চকের টানা পড়েনে আটকে রয়েছে বিমানবন্দরের থার্ড টার্মিনালের নেটওয়ার্ক বিস্তৃতি। বেবি চকের পক্ষ থেকে রাজস্ব ভাগাভাগি এবং তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা পরিচালনার শর্তে আপত্তি জানিয়েছে অ্যামটব। এমনকি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিটিআরসিও বিধি বহির্ভূত এমন প্রস্তাবে সম্মতি দেয়নি। এদিকে অপারেটরদের দাবি, থার্ড টার্মিনালের অবকাঠামোর কোনো ক্ষতি না করে নেটওয়ার্ক সম্প্রসারণ সম্ভব। এজন্য সময় লাগবে 4 থেকে 5 মাস। দৃষ্টিনন্দন থার্ড টার্মিনালে আটকে আছে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের কাজ। এর কারণ মোবাইল অপারেটর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের টানাপোড়েন। অপারেটরদের দাবি, প্রযুক্তি সমাধান দেয়া হলেও সাড়া পাননি তারা। তাদের কাছে বেবি চকের দাবি, থার্ড টার্মিনালে যাত্রীরা মোবাইল ব্যবহার করলে দিতে হবে রাজস্বের ভাগ। অ্যামটব বলছে এটি টেলিকমিউনিকেশনস আইন ও নীতি বহির্ভূত। অবকাঠামোর ক্ষতি বা ভাঙচুর না করেই সম্ভব নেটওয়ার্ক বিস্তৃতি। রেভিনিউ শেয়ারিং এর ব্যাপারে তারা বলে, যেটা কিনা মানে আমাদের এক্সিস্টিং টেলিকমিউনিকেশনস আইন বা আমাদের বিজনেস যে নীতিমালাগুলো রয়েছে বিটিআরসি কর্তৃক, সরকার কর্তৃক আমাদেরকে যেভাবে বলা হয়েছে সেটার সাথে কিছুটা সাংঘর্ষিক। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বেবি চককে বারবার জানিয়েছি যে তাদের যে বিকল্প প্রস্তাব, এভাবে নেটওয়ার্ক বিস্তৃতি করা অপারেটরদের জন্য কোনোভাবেই সম্ভব নয়। গত 3 বছরে বেবিচক এবং অ্যামটবের মধ্যে চিঠি চালাচালি হয়েছে 21 দফা। সবশেষ গত অক্টোবরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে চিঠি দেয় অ্যামটব। 2 মাস পরও নিরসন হয়নি জটিলতা। বিকল্প হিসেবে তৃতীয় পক্ষের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করে অন্যান্য অপারেটরদের তা শেয়ারিং করার প্রস্তাব দিয়েছে বেবিচক। অপারেটররা বলছে দেশের কোথাও এমন নজির নেই। এখানেও যে নিউট্রাল হোস্টটা করা হচ্ছে, সেই নিউট্রাল হোস্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে আবারও আসলে সেই আগের মডেলটাকে এই নিউট্রাল হোস্ট মডেলের মাধ্যমে আনা হচ্ছে, যেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং সেসব জায়গায় কিন্তু একটা হাইব্রিড মডেলই প্রয়োজন হয়। সো সেখানে কিন্তু থার্ড টার্মিনালের ছাদ নষ্ট করা বা তার যে অ্যাস্থেটিক যে জিনিসগুলো আছে সেগুলো নষ্ট করার কোনো ব্যাপার নেই। আমাদের প্ল্যানে কিন্তু সেগুলো কখনোই ছিল না। এসব বিষয়ে চেষ্টা করেও বেবিচকের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মোবাইল নেটওয়ার্ক নিয়ে যখন টানাপোড়েন, তখন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে প্রোভাইডাররা প্রস্তুত বলে জানাচ্ছেন আইএসপিএবি সভাপতি। জানালেন, টার্মিনালের ভিতরে একাধিক বৈশ্বিক প্রতিষ্ঠান নেটওয়ার্ক তৈরি করেছে, সেবা দেওয়া যাবে নির্বিঘ্নে। ওনারা ইনশিওর করেছে যে সেই ডাক্টিংটা করা আছে। সেই ডাক্টিংটা যদি এক্সেস আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে কোনো ধরনের অবকাঠামো চেঞ্জ কিংবা রেনোভেশন আবার করা কিংবা রিপেয়ার করা কিংবা আবার নতুন করে ভেঙে নতুন করে গড়া, সেটা করার প্রয়োজন হবে না বলে মনে করছে। আমাদেরকে যেটা উল্লেখ করেছে যে স্যামসাংয়ের মাধ্যমে একটা ওয়াইফাই জোন তৈরি করেছে, মানে আপ টু দ্য মার্ক থাকে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারনেট সার্ভিসটাও সেই নেটওয়ার্কের মাধ্যমে প্রোভাইড করতে পারবো। এর আগে থার্ড টার্মিনালে 2024 সালে পরীক্ষামূলকভাবে নেটওয়ার্ক সচল করেছিল মোবাইল অপারেটররা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভালো নেই বাংলাদেশের শ্রমবাজার। গেল 10 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কমপক্ষে 64,000 কর্মীকে ফেরত পাঠানো হয়েছে। একই সময় মরদেহ ফিরেছে 4,000-এরও বেশি। কিন্তু কমেনি অনিয়মিত মানব পাচার। পাচারের নতুন রুট কলকাতা, নেপাল, মিয়ানমার সীমান্ত অবৈধভাবে পাঠানো হচ্ছে দুবাই, লিবিয়া এবং রাশিয়ার মতো দেশগুলোতে। দালাল চক্রের প্রতারণা বাড়লেও সংকট মোকাবেলায় নেই সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চোখে মুখে ছিল উন্নত জীবনের স্বপ্ন, কিন্তু লিবিয়া থেকে বাংলাদেশে যখন পা রেখেছেন এই প্রবাসীরা, তখন সব হারিয়ে রিক্তসিক্ত গল্পের পরাজিত চরিত্র এক একজন। হাতের কবজি হারায়া তারপরে দীর্ঘদিন থাকার পরে এই যে গত 1 তারিখে আমার মাফিয়া তুলে নিয়ে গেছিল,
মাফিয়া তুলে নিয়ে গিয়ে 9.5 লক্ষ করে টাকা আদায় করছে। মাফিয়া চক্রের খপ্পরে পড়ে কেউ হারিয়েছেন শরীরের অঙ্গ, ফেরেনি তাদেরই সতীর্থ অনেকেই। স্বপ্নযাত্রার মিছিলে যাদের শেষ পরিণতি হয়েছে মৃত্যুযাত্রা। 1000-এর মতো লোক আছে যেখানে, সবাই বাংলাদেশে। 50 লক্ষ টাকা দিয়েও তার একটা হাত হারাইছে। এভাবে পিস্তল ধরার পরে মনে করেন ধরেন কোবানের চোটে যারা মরবি তাকে কম্বল দিয়ে পেয়েছে মনে করেন ধরেন লিবির গাড়ি তুলে দিয়ে সাগরের উড়ল দিয়ে ফেলে দিয়ে আসে। রাশিয়া যাওয়া এমডি সোহেল এখন লড়াই করছেন ইউক্রেনের রণক্ষেত্রে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মস্কোয় যাওয়া রাজবাড়ির নজরুল নিহত হয়েছেন একই যুদ্ধে, যার মরদেহ ফেরানো অনিশ্চিত। যদি লাশটা থাকে আমি সে লাশটা আমি দেশে আনতে চাই। অন্তত আমার 4টে মেয়ে ওর বাবার লাশ দিয়ে খুব। রাশিয়া ও লিবিয়ায় এমন অবৈধ পথে অভিবাসন প্রার্থীদের সংখ্যা বাড়ছে ক্রমান্বয়ে। চক্রের মূল হোতাদের আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে আটক করলেও নীতি নির্ধারণী পর্যায়ে নেই দৃশ্যমান উদ্যোগ। মাদারীপুর বা শিবচরের একটা দালালের কতটুকু ক্ষমতা, সে তো তার বাংলাদেশের বাইরে হতে একবারও যায়নি। তো তাকে পুষছে যারা, তাদেরকে আমাদের আইনের আওতায় আনাটা সম্ভব, কিন্তু আমি প্র্যাকটিক্যালি আমি আপনাকে যে কথাটা বলছি অনেক জটিল, অনেক জটিল। গ্রাম থেকে শহর, শহর থেকে সীমান্ত, তারপর কলকাতা বা নেপাল, পরের অংশে দুবাই অথবা লিবিয়া। এই পুরো যাত্রা পরিচালিত হয় দালাল, হোতা ও মধ্যস্বত্বভোগীদের একটি বহুস্তর নেটওয়ার্কের মাধ্যমে। সকলকে নিয়ে একটা টিম করতে হবে, একটা মানে কম্প্যাক্ট একটা যদি আমরা ড্রাইভ দিতে পারি, আমরা যদি এই সমস্যা সমাধান করার জন্য সচেষ্ট হতে পারি, সেখানে পৃথিবীর কোনো সমস্যা নাই যে সমস্যাটা মানুষ চাইলে সমাধান করতে পারে না। ভালো চাকরি, লোভনীয় বেতন, দ্রুত ভিসা, কিন্তু বাস্তবে ঘটে আর্থিক প্রতারণা ও মানব পাচারের ফাঁদ। লিবিয়া রুটে যাওয়া অভিবাসন প্রত্যাশীরা পরে চরম হয়রানিতে। ঝুঁকিপূর্ণ এই সমুদ্রপথেই ঘটে সবচেয়ে বেশি প্রাণহানি। ফরিদপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, লক্ষ্মীপুর এই জায়গাগুলোতে রাশিয়ার যুদ্ধে গিয়েছে এরকম অসংখ্য পরিবার আমাদের কাছে এসেছে। তো ভীষণ দুঃখজনক হলেও এই মানব পাচার বা স্মাগলিং অফ মাইগ্রেন্টস এই কাজগুলো দেখার জন্য, অর্থের লেনদেন বোঝার জন্য আমাদের যেই প্রযুক্তিগত বিশেষজ্ঞদেরকে নিয়ে কাজটা করার দরকার ছিল, আমরা সেখান থেকে অনেক পিছিয়ে আছি। গত 10 মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 63,952 জন বাংলাদেশি কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ ফিরেছে 4,169 জনের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। চাঁদপুরে পরিবেশ আইন অমান্য করে দিনরাত কৃষি জমির টপ সয়েল কেটে সরবরাহ করা হচ্ছে ইট ভাটাতে। এতে জমির উর্বরতা নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। স্থানীয়রা বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়া থেকে স্বল্প মূল্যে কৃষি জমির মাটি কাটছে একটি চক্র। মাটি পরিবহনে ভোর থেকে রাত পর্যন্ত রাস্তায় চলাচল করে শতাধিক ট্রাক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়কগুলো। প্রশাসনের অভিযানে মাটি কাটা সাময়িক বন্ধ হলেও সুযোগ বুঝে আবারও শুরু হয় টপ সয়েল কাটা। আমন মৌসুমে চাঁদপুরের জমিগুলো খাঁ খাঁ করছে। মাটি খেকোদের থাবায় বিপর্যস্ত ফসলি শিডিউল। ফরিদগঞ্জের জমিগুলোতে চোখ পড়লে ট্রাক্টরের বদলে দেখা মেলে মাটি কাটার এক্সকেভেটর। মাত্র কয়েক বছর আগে সিআইপি বেড়িবাঁধের ভেতরে আবাদি জমির পরিমাণ ছিল 28,000 হেক্টর। মাটি কাটার ফলে তা দাঁড়িয়েছে 15,000 হেক্টরে। ফরিদগঞ্জের সুবিদপুর, পূর্ব গুপটি, বালিথুপা ছাড়াও পাশের উপজেলা হাজীগঞ্জ, শাহরাস্তির জমিগুলো শিকার হচ্ছে মাটি খেকোদের। আমাদের এই দুইটা মাঠে মিলিয়ে এখানে কয়েক হাজার মন ধান হয়, তাহলে তো কৃষি তো একদম মাঠে মাঠ। আমগো রিজিকের উপরে এক হিসাবে হাত পড়ে গেছিল। আমরা কি খাই বাইছিলাম, যেটা খাই বাইছিলাম, আমরা আবার ধান রুখতে পারি না। 2013 সালে জারি করা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, কৃষি জমির উপরিভাগের মাটি কেটে জমির শ্রেণী পরিবর্তন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। জড়িত ব্যক্তিদের 2 লাখ টাকা জরিমানা ও 2 বছরের কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। কিন্তু আইনের বাস্তবায়ন নেই, চলছে মাটি কাটার মহোৎসব। 10 থেকে 15 ফুট গভীর করে মাটি কাটার ফলে ভেঙে পড়ছে আশেপাশের কৃষি জমিও। এই জমিটার কারণে ফসল জমি যে কতটা ভোগান্তি হইব, এই জমিতে পানি রাখতে পারবো না। জমিতে আপনি মনে করেন সার দিলে সারের পানি এই খাদে গর্তে তো চলে আইব। যে ইয়েতে ডেকুদি মারি কাটি লই যায়, রাস্তা উলট পালট করে দেয়। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও বেশিরভাগ সময় উদাসীন প্রশাসন। তবে কৃষি জমির মাটি কাটা বন্ধে সমন্বিত পদক্ষেপের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ না হলে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। টপসয়েল কাটা সম্পূর্ণ বেআইনি। কৃষি আমাদের মেইন সম্পদ,
আর কৃষির এই মাটিটাকে রক্ষা করার জন্য আমরা সবসময় সচেষ্ট রয়েছি। আমরা রয়েছি, আমাদের কৃষি ডিপার্টমেন্ট যারা রয়েছে তারাও যখন আমরা সম্পদ পাই আমরা সাথে সাথে চেষ্টা করি আমরা এটাকে বন্ধ করার জন্য। উপরের মাটি যদি বিক্রি করে ফেলেন, বাড়িঘর করে ফেলেন, তাহলে তো উৎপাদন ব্যাহত হবে। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, কৃষি বিভাগ, স্থানীয় জনগণ একত্রিতভাবে কাজ করছে যে যেন তৎফলটা না বিক্রি করতে পারে, না নষ্ট করতে পারে। শরীফ ফারুকী, যমুনা নিউজ। রাঙামাটিতে আগুনে পুড়ল 4টি ফার্নিচার দোকান এবং 2টি বাস। শুক্রবার রাতে শহরের পুরাতন বাস স্টেশন এলাকাতে হয় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি। স্থানীয়রা জানিয়েছে মধ্যরাতে একটি দোকানে হঠাৎ করেই আগুন দেখতে পান তারা। এই সময় চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন এগিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট একটি ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফার্নিচারের একটি দোকান থেকেই মূলত আগুনের সূত্রপাত। এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট আছে, কিন্তু আমরা সকাল থেকেই বেশ নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি চট্টগ্রামে এবং ঢাকা শেয়ার বাজারের ইন্ডেক্সে। ঢাকা শেয়ার বাজার কথা যদি বলি, আজকে প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু প্রায় কাছাকাছি 5 পয়েন্টের মতো কমেছে এবং এই সূচকটি অবস্থান করছে 4826 পয়েন্টে। অন্য দুটি সূচকও কমেছে। ডিএসসি সূচক সেটিও কিন্তু প্রায় 1 পয়েন্টেরও বেশি কমে 999 পয়েন্টে অবস্থান করছে মাত্র, এবং ডিএস 30 সূচক যেটি সেটি 1853 পয়েন্টে আছে, সেটিও 6 পয়েন্টেরও বেশি কমে। টোটাল ট্রেড হয়েছে আজকে 293 কোটি 20 লাখ টাকার শেয়ার, এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে যদিও দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ঢাকা শেয়ার বাজারে বেড়েছে। 161টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 157টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 70টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে আমরা দেখতে পাচ্ছি রহিমা ফুড এই কোম্পানিটিকে, এবং এই কোম্পানিটি আজকে টোটাল ট্রেড করেছে 12 কোটি 64 লাখ টাকার মতো শেয়ার, এবং ট্রেড হচ্ছে কিন্তু 152 টাকা 10 পয়সা এই কোম্পানির সর্বোচ্চ প্রাইস ছিল, এবং লাস্ট প্রাইস ছিল 149 টাকা 30 পয়সা। ডোমিনিস এটি দ্বিতীয় অবস্থানে আছে আজকে টপ 20, এবং আজকে 28 থেকে 29 টাকার মধ্যে এই কোম্পানিটি আজকে ট্রেড হয়েছে। 28 টাকা 90 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। 11 কোটি 95 টাকা এই কোম্পানির টোটাল ট্রেড হয়েছে। সিমটেক্স তৃতীয় অবস্থানে আছে প্রায় 7 কোটি 81 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে, এবং এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল 21 টাকা 70 পয়সা। চট্টগ্রাম শেয়ার বাজারে কি অবস্থা, সেখানেও কিন্তু সকাল থেকে নিম্নমুখী প্রবণতা আমরা দেখছিলাম। যেটি বলছিলাম প্রথমে, সার্বিক সূচক যেটি সিএসপি সেটি কিন্তু 63 পয়েন্টের মতো আজকে কমেছে, এবং 13,561 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে সিএসসিতে 12 কোটি 46 লাখ টাকার মতো শেয়ার, এবং টোটাল ট্রেড হয়ে গেছে কিন্তু আজকে সারাদিন ধরে 153টি প্রতিষ্ঠানের মধ্যে। এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে। 94টি কোম্পানির শেয়ারের দাম আজকে সিএসসিতে কমেছে, মাত্র 45টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, এবং 14টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। মার্কিন ডলারের বিপরীতে চলছে ভারতীয় মুদ্রার দর পতন। এশিয়ার দুর্বল মুদ্রার তালিকায় উঠে এসেছে রুপি। উদ্বেগ বাড়ছে দেশটির বিনিয়োগকারীদের মাঝে, চাপ বাড়াচ্ছে অর্থনীতিতেও। সংবাদ মাধ্যম জানিয়েছে যে ডলারের বিপরীতে রুপির দর 90 ছাড়ানোর পর ঘুরে দাঁড়ানোর শক্তি হারিয়েছে। পাউন্ড, ইউরো, ইয়েন এবং ইওয়ানের বিপরীতেও কমেছে রুপির দর। তবে বাংলাদেশি ভ্রমণকারীরা পাচ্ছেন কিছুটা স্বস্তি। ডলারের বিপরীতে মিলছে বাড়তি রুপি। ডলারের বিপরীতে রেকর্ড তলানিতে নেমেছে ভারতের মুদ্রা রুপি। চলতি মাসেই প্রথমবারের মতো ডলারের বিপরীতে রুপির দর 90 ছাড়ায়। বছরের শুরু থেকেই ছিল ভারতীয় মুদ্রার উপর চাপ, শেষ প্রান্তে এসে তা রূপ নিয়েছে ধারাবাহিক দরপতনে। দেশটির সংবাদ মাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি সংক্রান্ত অনিশ্চয়তাই রুপির দরপতনের প্রধান কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি ফোনালাপ হলেও বাজারে আস্থা ফেরেনি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ভারত সফরেও স্বস্তি মেলেনি। আমরা কিছুকার দেখবো আমার দেখতে দেখতে এমন এক জায়গায় চলে গেছি যে মোদির কোনো কাজই কোনো কিছু সুষ্ঠুভাবে হচ্ছে না বা করছে না, যার ফলে আজকে মুদ্রার এই হাল হকিয়াত হয়েছে। এখন তো বড় বড় যারা আছেন ওরাই ব্যবসা করে বেড়ে যাচ্ছেন, মোদি তো ওনাদেরকেই সহযোগিতা করছেন, তার জন্য ছোট ব্যবসায়ী তো প্রচন্ড মার খাচ্ছেন। নন বেঙ্গলি বলে কোনো কথা না, যারা আসছেন বা ঘুরতে আসছেন সবাই একটা বিশাল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ডলার কিনে রাখছেন ভারতের আমদানিকারকরা, চাপে পড়ছে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিও। চলতি বছর শেয়ার বাজার থেকে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গত সপ্তাহে ডলারের বিপরীতে রুপির দর নেমে যায় 90-এ, আর এখন তা দাঁড়িয়েছে 91-এ, যা অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতারই ইঙ্গিত। এটি স্পষ্টতই খারাপ অর্থনৈতিক পরিচালনার প্রতিফলন। রুপির এই অবমূল্যায়নের কারণে আমদানি পণ্যের দাম বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। তবে রুপির এই দরপতনে লাভবান হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ভ্রমণকারীরা, যদিও ভিসা সীমাবদ্ধতায় যাতায়াত কমেছে বাংলাদেশিদের। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। উচ্চ সুধার লাগামহীন মূল্যস্ফীতি এবং চলমান আর্থিক অনিশ্চয়তার প্রভাবে এবার ভোক্তা ঋণেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে আগের 3 মাসের তুলনায় ব্যাংক খাতে ভোক্তা ঋণ কমেছে প্রায় 22,000 কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর শেষে ভোক্তা ঋণের স্থিতি দাঁড়িয়েছে 1,50,340 কোটি টাকা, যা মোট ব্যাংক ঋণের 8.63%। অথচ গত জুন শেষে ভোক্তা ঋণের পরিমাণ ছিল 1,72,621 কোটি টাকা, যা মোট ব্যাংক ঋণের 9.95%। অর্থাৎ মাত্র 3 মাসে ভোক্তা খাতে ব্যাংক ঋণ কমেছে 22,281 কোটি টাকা। এতদিন ব্যবসা বাণিজ্য, নির্মাণ এবং পরিবহন সহ প্রায় সব উৎপাদনমুখী খাতে ব্যাংক ঋণের স্থিতি কমলেও ভোক্তা ঋণ তুলনামূলকভাবে বাড়ছিল। তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এসে এই খাতে বড় ধরনের পতন দেখা গেল। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।